ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর, দ্যাটস ইট। ক্লাইমেট চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে আমরা পরিচিত হব এবং কিছু বিষয় নিয়ে জানব ব্যারিস্টার শামস শামসুদ্দিনের কাছে। তিনি শামস প্রফেশনাল কর্পোরেশনের প্রধান এবং তিনি দীর্ঘদিন ধরে এই শহরে ল প্র্যাকটিস করছেন। কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয় পার্সোনাল ইনজুরি এবং লিটিগেশন, এই সঙ্গে রিলেটেড বিষয়গুলো। প্রথমেই আমি ব্যারিস্টার শামসকে স্বাগত জানাবো ক্লাইমেট চ্যানেলের এই অনুষ্ঠানে। প্রথমেই আমি ব্যক্তিগতভাবে জানতে চাই, এবং এই শহরের অনেকেই, আপনি পরিচিত মানুষ, তারপরেও অনেকে জানতে চায় আপনি কিভাবে আপনার এই জার্নি শুরু করেছিলেন, কোথায় পড়াশোনা করেছিলেন, আমাদের দর্শকদের যদি জানতে দিন। থ্যাংক ইউ সঞ্জয় সাকি, এবং আমার ল ফার্মে আপনাকে স্বাগতম। তো আপনার কোশ্চেনটা অ্যাকচুয়ালি একটু মানে কোশ্চেন ইজ শর্ট বাট অ্যান্সার শুড বি এ লিটল লং। যতটা শর্টে আমরা জানতে পারি। হ্যাঁ, যতবাটি। সেটা হচ্ছে আমি পড়াশোনা করি ঢাকা ইউনিভার্সিটিতে। আমি এলএলবি অনার্স LLM শেষ করে আমি সুইজারল্যান্ডে ডিপ্লোমেসি পড়াশোনা করতে যাই। সেখান থেকে আফটার 2 years আমি I went to France. সেখানে আমার পড়াশোনার এবং চলার গতি খুব একটা মানে সচ্ছল ছিল না, মানে অনেক পিচ্ছিল পথ অতিক্রম করে আমি পড়াশোনা করেছি। ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখেছি। ইউ ক্যান সে আই এম মাস্টার অফ ফ্রেঞ্চ। এদেশের জন্য তো সেটা খুবই ভালো। I speak French like Bangla. So তারপরে আমি পড়াশোনা করতে করতে PhD পর্যন্ত শেষ করেছি আল্লাহর ইচ্ছা ফ্রান্সে। PhD কিসে করলেন আপনি? তো ডিপ্লোমেসিতে পড়াশোনা করেছেন। না, আমি তারপরে ইন্টারন্যাশনাল লতে, পাবলিক ইন্টারন্যাশনাল লতে, যেটা খুবই ভালো। আপনার রিলেটেড এখনকার ইউনাইটেড নেশনস রেফিউজি হাই কমিশনার সাথে সম্পৃক্ত একটা সাবজেক্টে করেছি আর কি। হাউএভার পরবর্তীতে আমি ফ্রান্সে বিভিন্ন জায়গায় কাজ করি। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্স সেক্টরে আমি ডাইরেক্টর ছিলাম কয়েকটা কোম্পানির। পরবর্তীতে আমি রেফিউজি অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে প্র্যাকটিস করি। কোথায়? ওখানে ফ্রান্সে। তো আমি সেখানে ফ্রান্সে আমি দীর্ঘদিন ছিলাম। হাউএভার দেন ফর সাম রিজনস আমাকে কানাডায় চলে আসছি আর কি। অথবা আপনি যেহেতু ভালো ফ্রান্স জানেন, সেহেতু কানাডা আপনার প্রেফার কান্ট্রি হওয়া উচিত। হ্যাঁ, সেটাই। বাট আনফর্চুনেটলি আমি ইয়েতে কুইবেকে আর যাই নেই, এখানেই ক্যারিয়ার করছি আর কি। এখানে অটো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, মানে টু বি ইকুইভ্যালেন্ট টু ক্যানাডিয়ান জুরিস ডক্টর ডিগ্রি। তো ওইটা শেষ করার পরে লাইসেন্স নিয়ে ইনশাল্লাহ প্র্যাকটিস করতেছি আর কি। আমি প্রথমে লাইসেন্স নেই ম্যানিটোবায়। আচ্ছা। তো পরবর্তীতে ম্যানিটোবাতে আমি ক্রিমিনাল ল প্র্যাকটিস করতাম। পরবর্তীতে আমি ম্যানিটোবা থেকে এখানে চলে আসি, কারণ আমাদের মোস্ট অফ দি কমিউনিটি পিপল আর হিয়ার। টরন্টো হলো বাংলাদেশিদের বড় জায়গা, সবচেয়ে বেশি বাংলাদেশি কানাডাতে। আমি দুইজন খুব স্বনামধন্য ব্যারিস্টারের আন্ডারে আর্টিকেলিং করছি এই দেশে। সেটা হচ্ছে যে এখানে অন্টারিওতে আমি আর্টিকেলিং করেছি জোসেফ ফাউস্টের সাথে। হি ইজ ওয়ান অফ দি মোস্ট সিনিয়র লয়ার্স ইন অন্টারিও। উনি 50 বছর পার্সোনাল ইনজুরি ল প্র্যাকটিস করে রিটায়ার করেছেন। রিটায়ার করে এখন উনি আবার সময় পাস করার জন্য উনি ক্রিমিনাল ল প্র্যাকটিস করতেছেন। তো হাউএভার আই ওয়াজ directly his teacher, his student, and he was my professor, my monitor, my senior lawyer, everything. And I learned personal injury from him. And second articling করেছি আমি ম্যানিটোবা under the supervision of Mr.
Amado Claros. Amado Claros is you can Google it or you can check it. Amado Claros is one of the best criminal lawyers in Manitoba, and I was his student there. And after that, I did some criminal practice there for some times. তারপর আমি এখানে চলে আসি। ওকে, দীর্ঘ অভিজ্ঞতা, বিশেষ করে পড়াশোনার অভিজ্ঞতা, প্র্যাকটিসের অভিজ্ঞতা, এবং কানাডাতেও আপনি দীর্ঘদিন ধরে আইনের বিভিন্ন শাখায় কাজ করেছেন। তো এখন আমরা আজকে আপনার কাছে জানতে চাই আসলে পার্সোনাল ইনজুরি ইস্যুটা ব্যক্তিগতভাবে আমারও জানার ইস্যু। এটা কি সড়ক দুর্ঘটনা হলে সেইগুলোই পার্সোনাল ইনজুরি নাকি অন্য কি আছে, এবং এই আইনটাই বা কি, আপনি যদি দর্শকদের একটু ক্লিয়ার করে বলতেন। Actually, personal injury is a composed word আমি বলবো। সেটা হচ্ছে যে এই পার্সোনাল ইনজুরির ভিতরে অনেক কিছু চলে আসে। তো একবারে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে গাড়ি দুর্ঘটনা, যেটা সবচেয়ে বেশি ঘটে, এবং এর গাড়ি দুর্ঘটনার ক্লায়েন্টও সবচেয়ে বেশি কম্পেয়ার টু এনি আদার ল প্র্যাকটিস। সো এই জন্য এটাই প্রধান। তারপরে আসে এখানে ডগ বাইট, কাউকে যদি কুকুরে কামড় দেয় সেটা পার্সোনাল ইনজুরি। আপনি যদি কোনো স্টোর অথবা কোনো হাউসের সামনে যদি আপনি কোনো গ্লাসের মধ্যে আপনি পড়ে যান, অথবা এমন কোনো নেগলিজেন্টলি কেউ কোনো কিছু রাখছে সেখানে, বা কোনো পিচ্ছিল জাতীয় কোনো কিছু সেখানে পড়ে আছে, তারা টেক কেয়ার করে নাই, সেখানে যদি আপনি পড়ে যান, দেন ইউ ক্যান সু the shop owner and you can sue the house owner in respective cases. So সেটাকে বলা হয় স্লিপ অ্যান্ড ফল। তো এইটাও পার্সোনাল ইনজুরির মধ্যে চলে আসে। তারপরে কারো যদি নেগলিজেন্টলি যদি কেউ কাউকে হিট করে, তার মাথায় আঘাত পায় এবং ব্রেন ইনজুরি হয়, দেন ইটস এ ভেরি বিগ কেস। কেউ যদি কাউকে মারে, আমরা যে ব্রেন ইনজুরিটাও চলে আসে এর মধ্যে। আর কেউ যদি কাউকে অ্যাটাক করে, অ্যাকচুয়ালি দ্যাট ইজ ডিফারেন্ট। ওইটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার। ওইটা হচ্ছে ক্রিমিনাল ম্যাটার। ক্রিমিনাল মানে সেটা পুলিশ আপনাকে দিবে, আপনাকে প্রোটেকশন দিবে। আর আসামিকে ধরে নিলে সে একজন ডিফেন্স লয়ার ধরবে, সেটা একটু ডিফারেন্ট। তবে হ্যাঁ, এখানে একটু কথা আছে, এটাও টু বি ক্লারিফাইড। সেটা হচ্ছে যে সেই ক্ষেত্রে যদিও কেসটা ক্রিমিনাল হবে, কিন্তু আপনি একটা ক্রিমিনাল কম্পেনসেশন দাবি করতে পারবেন। দ্যাট ইজ কল্ড ক্লেমিং দি ক্রিমিনাল কম্পেনসেশন। তো এই আর কি, লিটল সিভিল ইনসাইড। আচ্ছা, প্রসঙ্গক্রমে আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে কত ধরনের ক্লেম করা যায়। আপনার একটা প্রশ্ন আমার এরকম, তারপর সিঙ্গেল ক্লেম না, আছে যেমন রংফুল ডেথ কেস আমি কয়েকটাই করেছি সাকসেসফুলি। রংফুল ডেথ মিনস, মনে করেন এই যে যত মানুষ, মনে করেন আপনি রাস্তা ক্রস করতেছেন, আপনার গাড়ি এসে মেরে দিল, রংফুল ডেথ। দিস ইজ কল্ড রংফুল ডেথ। আপনার বা যে কোনো অ্যাক্সিডেন্টে কেউ মারা গেলে সেটাকে রংফুল ডেথ বলে। তো রংফুল ডেথ অনেকে মনে করে যে এখানে তো আমার লোক মারা গেছে, আমি তো বোধহয় মিলিয়ন ডলার পাবো। ব্যাপারটা ঠিক তা না। তবে হ্যাঁ, সেটা দেখতে হবে যে মারছে, যে হিট করছে, তার কতটুকু লায়াবিলিটি আছে। অ্যাট দি সেম টাইম, যদি তার আসলে কোনো লায়াবিলিটি নাই, আপনি সম্পূর্ণ রং ছিলেন, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আপনি কিছুই পাবেন না। হ্যাঁ, তবে হ্যাঁ, এখানে অনেকেই জানে না। অনেকের জানার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইট মাইট কল দি সোশ্যাল অ্যাওয়ারনেস। সে আপনার কোনো আত্মীয় এরকম কোনো কিছু হইল, খোদা না করুক, রাইট? তো সেই ক্ষেত্রে
সে কিন্তু ফ্যামিলি কম্পেনসেশন দাবি করতে পারবে, এবং সেই ফ্যামিলি কম্পেনসেশন শুড বি লট অফ মানি। সে রং হইলেও, সে যদি তার যদি নেগলিজেন্সও থাকে, তারপরেও সে মানে ফ্যামিলি ল এর আন্ডারে, ফ্যামিলি অ্যাক্টের আন্ডারে বেশ কিছু কম্পেনসেশন দাবি করতে পারে। সেই কম্পেনসেশনগুলো হচ্ছে যে হাজবেন্ড মারা গেলে মানে ওয়াইফ কম্পেনসেশন দাবি করবে, তার মা করবে, তার বাবা করবে, তার দাদা করবে, তার দাদি করবে, তার নানা করবে, নানি করবে, তার সন্তানরা করবে। Everybody can get the compensation. That's what I'm saying. This is very important to know. এবং এটা সিভিল লিটিগেশন বা পার্সোনাল লয়ের আন্ডার না, এটা ফ্যামিলি লয়ের আন্ডারে সে পাবে। এই যে আরেকটা ধরনের ক্লেম, at the same time সে আরো $10,000 পাবে তার হাজবেন্ডের জন্য, আর বাচ্চাদের জন্য হাজবেন্ডের জন্য পাবে $25,000, এবং বাচ্চাদের জন্য সব বাচ্চাদের জন্য $10,000 করে পাবে আলাদা আলাদা, প্লাস একটা ফিউনারাল বেনিফিট পাবে। তাহলে আমি দর্শকদের হয়ে বলতে চাই যে কোন ধরনের দুর্ঘটনাগুলো হলে যে পার্সোনাল ইনজুরির জন্য অ্যাপ্লাই করবে, কোনগুলোতে করা উচিত, কি ওয়েতে করা উচিত, এইগুলোর যদি একটু ব্যাখ্যা করতেন। মানে তাৎক্ষণিকভাবে পুলিশ ডেকে ব্যবস্থা নিতে হবে না লয়ার কাছে আসতে হবে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এগুলো সিভিল, এগুলো দিজ আর নট criminal matters. So civil matters আপনি you don't need to go to the police. এখানে মেইনলি আপনি পার্সোনাল ইনজুরি যেটা বলছেন, আসলে আমি একটু I just like to make it more easy. সেটা হচ্ছে যে আপনি গাড়ি দুর্ঘটনার কথা বলেন, হ্যাঁ, যদি একটা গাড়ি দুর্ঘটনা ঘটে, দেন আপনার দুইটা ক্লেমের উদ্ভব হয়। একটা হচ্ছে, একটাকে বলা হয় অ্যাক্সিডেন্ট বেনিফিট ক্লেম, আরেকটাকে বলা হয় টর্ট ক্লেম। তো অ্যাক্সিডেন্ট বেনিফিট ক্লেমের ভিতরে আপনার থাকবে আপনার অল কাইন্ড অফ ট্রিটমেন্ট, ফিজিওথেরাপি, ম্যাসাজ থেরাপি হতে আরম্ভ করে আপনার সিরিয়াস কোনো দুর্ঘটনা হলে তো মনে করেন যে লাখ লাখ ডলারের প্রয়োজন, তো ইভেন $1 million, অনেকে তো ডিসেবল হয়ে যায়, সারা জীবনের জন্য তার ট্রিটমেন্টের ব্যাপার হয়ে যায়। মানে সেক্ষেত্রে কম্পেনসেটের পরিমাণ সাইজটা অনেক বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। প্রাথমিকভাবে ওই মানে $35 একটা ট্রিটমেন্ট, মানে প্রাথমিক ট্রিটমেন্ট করায়, দ্যাট ইজ আন্ডার মিগ মিনস মাইনর ইনজুরি গাইডলাইন। মাইনর ইনজুরি গাইডলাইনের মধ্যে $35 ফিজিওথেরাপি নেয়। এরপরে মানে যদি ব্যাপারটা সিরিয়াস হয়, দেন এটা ইন্স্যুরেন্স কোম্পানি আবার অ্যাপ্রুভ করে আনটিল $65,000। তারপরে যদি এটা আরো বিগার কেস হয়, তখন এটাকে বলা হয় ক্যাটাস্ট্রফিক কেস, হ্যাঁ, ক্যাটাস্ট্রফিক ইনজুরি। সেই ক্ষেত্রে আপনার যত টাকায় ট্রিটমেন্ট প্রয়োজন হয় সে তত টাকায় ইন্স্যুরেন্স কোম্পানি দিতে মানে বাউন্ড। তো সেই সব ক্ষেত্রে মনে করেন যে আপনার ক্লেম শুড বি সো বিগ, like couple of $1 million you can claim and you'll get it. And at the same time, as I told you, you have two claims. One is accident benefit and another is tort. The accident benefit এর ব্যাপারটা হচ্ছে, as I told you, আপনার ট্রিটমেন্ট প্লাস আপনার ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিট। ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিট হচ্ছে যে ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিট, মানে আমি একটা সময় ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিট হচ্ছে যে আপনি due to accident, due to your injuries, you are not able to go to work. তো সেই ক্ষেত্রে আপনি ইনকাম রিপ্লেসমেন্ট বেনিফিট ক্লেম করবেন, আপনার লয়ার ক্লেম করবে, সেটা হবে আপনার স্যালারি 70% or $400 a week, $1,600 per month. কিন্তু এই $1,600 কিন্তু হয়তো আপনার কোন রকম লাইফ চললো, রাইট? কিন্তু 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 মূল এটা আপনাকে মানে দিবে, বেনিফিট দিবে হচ্ছে সেটেলমেন্টে।
তো আপনার সেটেলমেন্ট যদি আপনার ইনজুরি সিরিয়াস হয়, আপনার সেটেলমেন্ট could be more than $1 million. আমার মনে হয় এইগুলো তো আইনজীবী টু আইনজীবী, আমি কার কাছে যাচ্ছি, কার এক্সপেরিয়েন্স কত, কে কিভাবে কেসটা ডিল করছে তার উপর ডিপেন্ড করে অনেকটা। No, 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 no. মানে আমি এগুলো প্রপারলি আইডেন্টিফাই করলাম না ওর প্রবলেমগুলো। Yes, yes, that's what I'm saying. The way you are asking the question, that is no. No means এখানে আমি কার এক্সপিরিয়েন্স কত, ওই লয়ার না সেই লয়ার, ব্যাপারটা তা না। আপনাকে দেখতে হবে পার্সোনাল ইনজুরি লয়ার, I mean who is dealing with personal injury law, who is dealing with car accident law. So আমি পরোক্ষভাবে সেটাই মিন করতে চাচ্ছিলাম, যে এক্সপেরিয়েন্স মানুষের কাছে যাওয়া উচিত। হ্যাঁ, এক্সপেরিয়েন্স মানুষের মানে যে who is work for personal injury, এক্স্যাক্টলি, সে একজন ব্যারিস্টার আপনার ক্রিমিনাল কেস করে, একজন ব্যারিস্টার রিয়েল এস্টেট করে, তার কাছে যে তার অনেক এক্সপেরিয়েন্স আপনার কাছে রিলেটেড এক্সপেরিয়েন্স। এখন যে পার্সোনাল ইনজুরি করে বা গাড়ি অ্যাক্সিডেন্টের কাজ করে, আপনাকে তার কাছে যেতে হবে। আমার আরো কিছু পার্সোনাল আরো কিছু কোয়ারি আছে ফর দর্শকদের জন্য। সেটা হলো যে আজকে দুর্ঘটনা ঘটলো, কখন আপনি বলছেন যে এটা থানায় যেতে হবে না, পুলিশের কাছে যেতে হবে না, তাহলে ব্যারিস্টার কাছে কখন আসবে, কতদিনের মধ্যে করতে হবে এটা, বা তার জন্য কি ডকুমেন্ট রাখতে হবে? আমার মানে ডকুমেন্ট হচ্ছে ফার্স্ট অফ অল, মানে আপনার অ্যাক্সিডেন্ট ঘটলে ইউজুয়ালি, আই সে ইউজুয়ালি, নট অল কেসেস, usually police come to the accident place, right? তখন পুলিশ ওই যে একটা রিপোর্ট করে, মানে রাইট ওয়েতে, মানে প্লেসে, অ্যাক্সিডেন্ট প্লেসে একটা রিপোর্ট করে, ওই রিপোর্টের একটা কপি আপনাকে মানে দুই পক্ষকে দিয়ে দেয়। এখন যার ফল্ট তাকে আবার টিকিট দেয় অথবা তাকে চার্জ করে, হাউএভার এরপরে তাকে মানে যে ইনজিউর্ড তাকে হসপিটালে নেয়, তাকে প্রাথমিক চিকিৎসা দেয়, যদি সিরিয়াস হয় দেন হসপিটালাইজড করে, আর যদি সিরিয়াস না হয় তাকে এমআরআই আই মিন লাইক প্রাথমিক চিকিৎসাগুলো, ডায়াগনোস যেভাবে করতে হয় সেগুলো। আমাদের আজকের পর্ব শেষ করতে হবে, আমরা শেষের দিকে যাব। আরো কিছু প্রশ্ন, সেটা হলো যে এই যে অ্যাপ্লাই করার জন্য বা পাবলিককে পারফেক্ট সেবা দেওয়ার জন্য আর কোন প্রফেশনাল আপনাদের সাথে যুক্ত থাকবে কিনা? দ্যাটস এ গুড কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। সেটা হচ্ছে যে ইটস এ কম্বাইন্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি, লয়ার, ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ফ্যামিলি ডক্টর, অ্যান্ড সামটাইমস স্পেশালিস্ট ডক্টরস অ্যাজ ওয়েল। তো সেটা হচ্ছে যে আপনি যখনই লয়ার কাছে এসে লিগাল ক্লেমটা করবেন, তখন লয়ার আপনাকে ফিজিওথেরাপিতে পাঠাবে। তো মোস্ট লয়ার্স দে ওয়ার্ক উইথ দেয়ার ফিজিও ক্লিনিক্স, অ্যাফিলিয়েটেড ফিজিও ক্লিনিক্স, সেখানে আপনাকে পাঠাবে ফিজিওথেরাপি নেওয়ার জন্য। দেন আপনাকে সে অ্যাডভাইস দিবে টু গো টু ইউর ফ্যামিলি ডক্টর টু ডেভেলপ ইউর কেস, কারণ অ্যাকচুয়ালি একজন ছাড়া একজন চলে না এখানে, এটা সবাই মিলে একটা কম্বাইন্ড ওয়ার্ক, রাইট? আপনার ফ্যামিলি ডক্টর তখন তার সিচুয়েশন বিবেচনা করে, তার মেডিকেল কন্ডিশন বিবেচনা করে তাকে পেইন স্পেশালিস্টের কাছে পাঠায়, তাকে নিউরোলজিস্টের কাছে পাঠায়, তাকে অর্থোপেডিক্সের কাছে পাঠায়, আর মোস্ট ইম্পর্টেন্টলি তাকে সাইকিয়াট্রিস্ট অথবা সাইকোলজিস্টের কাছে পাঠায়। To make a case bigger and stronger, we need the psychological treatment. And most cases, I mean, motor vehicle accident কেসগুলোতে যেটা হয় সেটা হচ্ছে মানুষের যে ব্রেইনটাতে বেশি এফেক্ট করে। হ্যাঁ, তো ব্রেইনটাতে এফেক্ট করার ফলে মানুষের মেমোরি লস করে, ফোকাস লস করে, কনসেন্ট্রেশন লস করে। তো দিজ আর ভেরি সিরিয়াস ম্যাটার্স, এবং ডিপ্রেশনে চলে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই যে সাইকোলজিক্যাল ট্রিটমেন্টের খুবই প্রয়োজন এখানে। সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ছাড়া একটা কেস ক্যাটাস্ট্রফিক পর্যায়ে নেওয়া যায় না। আমরা একেবারে শেষ পর্যায়ে, তবু একটা আপনি বললেন যে অনেক সময় খুবই খারাপ অবস্থায় চলে যায়, তো এখানে যেমন ডিসকভারি, মেডিয়েশন এবং সেটেলমেন্ট,
Yeah. এই বিষয়ে একেবারে সামারি আপনি বলবেন, আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো ডিটেলস ভবিষ্যতে আলোচনা করব Right. এবং দর্শকদের জন্য এটা সামারি করবেন। রাইট, ডিসকভারি হচ্ছে অ্যাকচুয়ালি টু ডিসকভার দি ম্যাটার, বিকজ আপাত দৃষ্টিতে আমরা অনেক কিছু বিষয়টা জানি না, জানতে অনেক হবে, কিছু বুঝি clear. না। তো কি হয়, ডিসকভারিটা হচ্ছে যে ডিফেন্স লয়ার, না আমি বলি ডিফেন্স লয়ার প্লেন্টিফকে, মানে প্লেন্টিফ মিনস বাদী, বাদীকে প্রশ্ন করে, মানে মূলত ডিফেন্স লয়ার বাদীকে প্রশ্ন করে, আবার প্লেন্টিফ লয়ারও বাদীকে মানে বিবাদীকে প্রশ্ন করতে পারে, বাট সেটা একটু রেয়ার। বাট মোস্ট কেসেস ডিফেন্স লয়ার বাদীকে প্রশ্ন করে টু ডিসকভার এভরিথিং, তার একেবারে মনে করেন পার্সোনাল লাইফ হইতে আরম্ভ করে সব কিছু নিয়ে অনেক ধরনের প্রশ্ন এখানে জড়িত। কারণ অনেকে মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট অনেকে লাই করে, অনেকে মিথ্যা কথা বলে, যার কারণে মানে লয়ার ডিসকভার করে টু আস্ক মেনি কোশ্চেন্স, হ্যাঁ, মানে প্রকৃত সত্যটা জানার জন্য। এরপরে স্টেজ হচ্ছে নেগোসিয়েশন। হ্যাঁ, নেগোসিয়েশন করে যে ঠিক আছে ডিসকভারি হয়ে গেছে, এখন দুই পক্ষই বুঝলো অ্যাকচুয়ালি হয় উই আর, হ্যাঁ আমরা এখন আমাদের ফাইলটা কি পর্যায়ে আছে, তখন দুই লয়ার নেগোসিয়েশন স্টার্ট করে। হ্যাঁ, নেগোসিয়েশনের এক পর্যায়ে যদি মনে করা হয় যে সেটেলমেন্টে আমরা বুঝতে পারি, তখন একটা মিডিয়েশন, একটা নিউট্রাল মিডিয়েটরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়, তখন ওই মিডিয়েটর মাধ্যমে আমরা সেটেলমেন্টে বসি। ওকে, তাহলে অলমোস্ট ডান। আমরা আজকের মতো আসলে আজকের এই আলোচনা শেষ করব। আইন একটি বড় বিষয়, মানুষের সমস্যাও অনেক বড়, সেই জন্য একদিনে আলোচনা করে এটা শেষ করা যাবে না। হয়তো পার্সোনাল ইনজুরি নিয়েও অনেক কথা আছে, আমরা ধীরে ধীরে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শুধু পার্সোনাল ইনজুরি নয়, আরও অনেক বিষয়ে আইনি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এরকম অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে। আপনারা ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকুন, ক্লাইমেট চ্যানেল দেখতে থাকুন এবং সচেতন হন। একেবারে শেষ পর্যায়ে আপনাকে বলবো যে আপনি কি দর্শকদের উদ্দেশ্যে শেষে কোনো পরামর্শ দেবেন? Thank you for the last question. Actually, personal injury is a huge, vast matter. তো আমরা এটার খুব বেশি কিছু অ্যাকচুয়ালি বলতে পারি না, বিকজ টাইম ওয়াজ শর্ট। তো আমরা হয়তোবা মানে ফিউচার এটা নিয়ে আরও আলোচনা করব। তবে যারা ভিকটিম, কার অ্যাক্সিডেন্টের ভিকটিম অথবা এনি কাইন্ড অফ slip and fall or other kind of personal injury victim, আপনি তাদের কিভাবে সেবা দিতে পারেন? তাদেরকে আমি বলবো যে সেবা দেওয়ার, অ্যাকচুয়ালি পার্সোনাল ইনজুরি আর কার অ্যাক্সিডেন্টের সেবা দেওয়ার মূল জিনিসটা হচ্ছে যে মানে আপনার হ্যাঁ, যে উইল কনফার্ম হিজ ট্রিটমেন্ট, বিকজ ফার্স্ট অফ অল $1 মিলিয়ন বা $2 মিলিয়ন যদি সেটেলমেন্টে পায় সেটা তো পরের কথা, আগে তো ওটা বাঁচতে হবে। তো তাদেরকে প্রপার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে যে আমার মূল প্রাথমিক দায়িত্ব। সেজন্য তাকে একটা ভালো ফিজিওথেরাপি ক্লিনিকে পাঠাই এবং একজন ভালো অভিজ্ঞ ফ্যামিলি ফিজিশিয়ান, এট দি সেম টাইম স্পেশালিস্ট, লাইক অ্যাকর্ডিং টু হিজ ইনজুরিজ we just suggest him to go to this and that স্পেশালিস্ট। এই পুরো সেবাটা দেওয়ার জন্য আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে, আমার ওয়েবসাইট আছে, আমার টেলিফোন নাম্বার আছে, শামস ল প্রফেশনাল কর্পোরেশন, আমাদের কমিটিতে মোটামুটি সবাই জানে, বাট তারপরও আমি আপনাকে হয়তো অনুরোধ করব যাতে করে আপনি ওই ঠিক আছে, আপনি ফোন নাম্বারটা ইউজ করুন দর্শকদের সুবিধার জন্য আমরা এটা করব। আমার অফিস অ্যাড্রেস হচ্ছে 2879 কিংস্টন রোড, স্কারবোরো, and my phone number is 416-556-5419 is my cell phone number, and my office number is 437-251-9100.
তো Thank you. অনেক অনেক ধন্যবাদ। অনেক কথা হলো, অনেক কিছু দর্শকদের জন্য আমরা শোনাতে পারলাম। তো আজকের মতো এই পর্যন্তই। ক্লাইমেট চ্যানেলের সঙ্গে থাকুন।